বেরোলেন, আপনার মার্কশট আমরা এই যে স্ক্রিনে দেখছি, আপনাকে নিয়ে কালবেলাতে সংবাদ ছাপানো হয়ে গেছে অলরেডি। তো এই যে এখন কথা, আজকে তো এই মার্কশটটাতে এখানে জ্যাকব মিল্টনের ছবি থাকার কথা, কারণ জ্যাকব মিল্টন এত খারাপ লোক, জ্যাকব মিল্টন মসজিদের টাকা মেরে খায়, জ্যাকব মিল্টন এত খারাপ লোক, এত মানুষের টাকা মেরে খাইছে। তো জ্যাকব মিল্টন আমার সাথে এখন টকশোতে লাইভে আছে, আমি জ্যাকব মিল্টনের কোনো মার্কশট দেখতেছি না, কিন্তু যিনি ভিডিও বানালেন তার মার্কশট আমরা এখন দেখতে পাচ্ছি, এবং জানলাম যে 1 ফেব্রুয়ারি তিনি জেলখানায় ছিলেন, এবং ওখান থেকে এই যে নিউ ইয়র্ক পুলিশ তার মার্কশটটি তুলেছে, এবং আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক কালবেলাতেও সংবাদ ছাপা হলো। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে একটা মিথ্যা ভুয়া ভিডিও বানিয়ে জ্যাকব মিল্টনের যে মানহানি করা হলো, জ্যাকব মিল্টনের বোনের যে মানহানি করা হলো। সাংবাদিক ইলিয়াস বসুন্ধরার টাকা খেয়ে সরকারের বিরুদ্ধে লেগেছে এমন মন্তব্য করেছেন নাগরিক টিভির একজন আলোচক জ্যাকব মিল্টন। তিনি কিছু আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াসকে নিয়ে, নতুন কিছু তথ্য দিয়েছেন যে আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন বা আপনি কনফিউজ হয়ে যাবেন আসলে সাংবাদিক ইলিয়াস ভালো মানুষ নাকি খারাপ মানুষ। তো জ্যাকব মিল্টন আরো কিছু অভিযোগ তার বিরুদ্ধে তুলেছেন, ইলিয়াস কেন যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিল তাকে নিয়ে আলোচনা করব। আগে জ্যাকব মিল্টনের সম্পূর্ণ আলোচনা আমরা শুনি, তিনি কি কি অভিযোগ করেছেন। ওই ইউটিউবারকে এত পয়সা দিয়েছে, স্পেশালি বসুন্ধরা গ্রুপের, নিউ ইয়র্কে এই ইউটিউবার পরিচিত বসুন্ধরার কামলা হিসাবে। এখন একটা কথা, মানুষ অনেক সময় মিসগাইডেড হয়, লোভী হয়। মানুষের যদি লেখাপড়া না থাকে, মানুষের যদি বিদ্যা বুদ্ধি দূরদৃষ্টি এগুলো যদি না থাকে, তার কাছে যদি তথ্য না থাকে, এরা কি করে সাকিব, মিথ্যার উপরে নির্ভরশীল হয়ে যায়। এরা মিথ্যার উপরে এতটাই নির্ভরশীল হয়, তারা চিন্তা করে যে জ্যাকব মিল্টনও সবুজ ডলার কামায়, আমিও সবুজ ডলার কামাইতেছি, এখন এই সবুজ ডলার রিক্সা চালায় আসুক, অথবা আমি কারো ঘুষের অনৈতিকভাবে এই টাকাটা নেই, কিছু আসে যায় না। এখন হাসিনা শেখ এবং আওয়ামী লীগ তারা চিন্তা করলো যে জ্যাকব মিল্টনকে যে কোনো মূল্যে থামাতে হবে। তো জ্যাকব মিল্টনকে অফার করলো যে আপনি টাকা নেন, আপনি পজিশন নেন। আমাকে আওয়ামী লীগের সিনিয়র লেভেল থেকে বলা হলো এখন বাংলাদেশের অ্যাম্বাসেডরশিপও খালি আছে, বলা হলো। আমার দিক থেকে যখন বললো, আমি বলছি আই এম নট কোয়ালিফাইড ফর ইদার অফ দ্য পজিশন। আমি যখন এই ধরনের কথাবার্তা বলছি, তারা শিওর হয়েছে জ্যাকব মিল্টন কোনো টোপে যাবে না। তখন তারা এই বসুন্ধরার কর্মচারী, এই সোকল্ড ইউটিউবার, তাকে তারা ব্যবহার করলো, এবং ব্যবহার করে কি করলো, এমন কতগুলো কুরুচিপূর্ণ ভিডিও বানালো। মানে সাকিব, আপনি যেমন কষ্ট পেয়েছেন, আমি শুধু কষ্ট না, আমি কষ্টের পাশাপাশি বিরক্ত হয়েছি, কারণ এই ভিডিওটার মধ্যে আমার নিরীহ বোন নীরাকে জড়ানো হলো, নীরার একটা মেয়ে আছে আমার ভাগ্নি প্রিমাকে জড়ানো হলো, প্রিমার একটা বাচ্চা 11 বছরের, তাকে জড়ানো হলো। এবং কি করা হলো, বাংলাদেশের কোথায় গিয়ে কোন রিকশাওয়ালাকে খুঁজে বের করেছে যে রিকশাওয়ালার বয়স ধরেন 24-25, ওই রিকশাওয়ালার বয়স, যে রিকশাওয়ালাকে এনেছে তার বয়স 24-25 বছর। কিন্তু মজার কথা কি জানেন, আমি বাংলাদেশে লাস্ট রিকশায় চড়েছি 83 সালে। আমি যদি 83 সালে রিকশায় চড়ে থাকি বাংলাদেশে, তাইলে 83 সাল যদি হয়, তাইলে ওখানে 17 বছর আর এখানে 24 বছর। অর্থাৎ কি জানেন, আমি 40-45 বছর আগে রিকশায় চড়েছি, আর 25 বছরের এক রিকশাওয়ালাকে এনে এখানে টেস্টিমনি দেওয়ায়। অর্থাৎ কি, নিম্নমানের তথ্য, চরিত্র। এবং আরেকটা কথা তারা বলেছে, আমি নাকি কোন মসজিদে গিয়ে শুক্রবারের দান বাক্স থেকে টাকা পয়সা নিয়ে যাই। সাকিব, আপনার দর্শকদের জাস্ট জানানোর জন্য, আমি ওই মসজিদের ইমাম সাহেবকে আজকের 11:30 আমাদের সাথে 2 মিনিটের জন্য যোগ দিতে বলেছি। ওই মসজিদের যে সেক্রেটারি, উনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসার, তাকে যোগ দিতে বলেছি। এবং আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং ওই মসজিদের একজন মুসল্লি, বিভিন্ন কর্মকাণ্ডে যিনি জড়িত থাকেন, একজন মুক্তিযোদ্ধা, ওনার নাম হাজী নুরুল ইসলাম, আমিও ওনাকে
কয়েক মিনিটের জন্য যোগ দিতে বলেছি একটা মাত্র কারণে। কথা হচ্ছে যেই মানুষ নিউ ইয়র্কে থাকে, এই মানুষটা নিউ ইয়র্ক নিয়ে যেভাবে মিথ্যাচারিতা করে, তাইলে সাকিব আমাকে আপনি একটা কথা বলেন, এই মানুষটাই যখন ইউটিউবে বাংলাদেশ প্রসঙ্গে, আমেরিকা প্রসঙ্গে, ব্যক্তি জীবন প্রসঙ্গে হাজার হাজার ভিডিও বানায়, এই ভিডিওর তথ্যগুলো কি কোশ্চেন মার্ক হয় নাকি হয় না? আমি নিউ ইয়র্কে একজন দর্শক প্রশ্ন করেছে যে যারা বয়ান দিছে ওরা কারা, মানে ওই ভিডিওতে যারা যারা আপনার বিরুদ্ধে টেস্টিমোনিয়াল পয়সা দিয়ে তাদেরকে পয়সা দিয়ে কনভিন্স করা হয়েছে। এক একজনে আমি শুনেছি $500 করে নিছে এবং ওই ভিডিওতে সে বক্তব্য দিছে, এবং এদেরকে সাংবাদিকরা খুঁজে বেড়াইতেছে, কেউই আর খুঁজে পাইতেছে না, সবাই ভাগতেছে, সবাই পালাইতেছে। তবে একটা জিনিস কিন্তু জ্যাকব ভাই, একটা ইতিহাস গড়লো যে আপনার বিরুদ্ধে এরকম একটা মানহানিকর ভিডিও বানানো হলো, ওই মানহানিকর ভিডিও দেখার পরে আমাকে অনেকে বলেছে ভাই জ্যাকব ভাই তো আর বাংলাদেশে নাই বা অন্য কোনো মানে যেসব দেশে আইনের শাসন নাই ওরকম দেশ, তিনি আইনের শাসনালা একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, তো ওইখানে এত ক্রাইম করার পরে একটা লোক বহাল তবিয়তে ঘুরতেছে, এটা কিভাবে পসিবল? আর এখন যেটা দেখা গেল যে আপনি তো শুধু বহাল তবিয়তেই নাই, ওই ভিডিওর পরেও আপনি আমাদের সাথে রেগুলার টক শো করতেছেন, আপনার কিছুই হয় নাই, উল্টা যেই ব্যক্তি ভিডিওটা বানাইলো সে ঢুকলো জেলে। তো মানে এটা একটা কত বড় আয়রনি আপনি চিন্তা করেন যে যিনি ভিডিও বানিয়েছেন তিনি জেলে গেল, আর যার বিরুদ্ধে এত শত শত অভিযোগ দিয়ে ভিডিওটি বানানো হলো তিনি বহাল তবিয়তে থেকে আজকে আমাদের সাথে টক শোতে কথা বলছেন, সেই জ্যাকব মিল্টন। তাহলে এ থেকেই তো যাদের ন্যূনতম মেরুদণ্ড আছে বা মানে মাথায় বুদ্ধি আছে তারা বুঝতে পারছেন যে ওই ভিডিওটা তাহলে কতটা কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত এবং অসৎ ছিল। এবং আরেকটা বড় কথা, ওই ভিডিওটা এখন নাই কেন? এটা একটা মানে $1,000,000 কোয়েশ্চেন। ওই ভিডিওটা এখন কোথায় গেল? ওইটা তো আমি তো দেখছি না, তার ওই ইউটিউব চ্যানেলে তো ওই ভিডিওটা এখন আর দেখা যাচ্ছে না। তো আমার কথা হচ্ছে তাহলে তুমি এমন ভিডিও কেন আপলোড করো যে ভিডিও পরবর্তীতে তোমাকে সরিয়ে ফেলতে হয়? তো এখন ওই ইউটিউবার যিনি এটা করেছেন তাকে আমি মনে করি তার যারা ভক্ত রয়েছেন, তার যারা মুরিদ রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পীর সাহেবকে একটু জিজ্ঞাসা করেন যে পীর সাহেব আপনি যে একটা ভিডিও বানালেন, ভিডিওটি বানিয়ে আপনি ভিডিওটা রাখতে পারলেন না কেন? আপনি কেন ওই ভিডিওটি সরিয়ে ফেললেন? এই প্রশ্নটা প্লিজ আপনারা একটু, যারা তার মুরিদ আছেন তারা একটু এই পীর সাহেবকে জিজ্ঞাসা করুন, এবং এটাও জিজ্ঞেস করেন যে পীর সাহেব আপনি যার বিরুদ্ধে ভিডিওটা বানালেন ওই লোক তো বহাল তবিয়তে জ্যাকসন হাইটস থেকে এই নাজমুল সাকিবের সাথে লাইভে যুক্ত হচ্ছে, অথচ আপনি ভিডিও বানিয়ে আপনি গিয়ে জেলখানা থেকে বের হলেন, আপনার মার্কশট আমরা এই যে স্ক্রিনে দেখছি, আপনাকে নিয়ে কালবেলাতে সংবাদ ছাপানো হয়ে গেছে অলরেডি। তো এই যে এখন কথা, আজকে তো এই মার্কশটটাতে এখানে জ্যাকব মিল্টনের ছবি থাকার কথা, কারণ জ্যাকব মিল্টন এত খারাপ লোক, জ্যাকব মিল্টন মসজিদের টাকা মেরে খায়, জ্যাকব মিল্টন এত খারাপ লোক, এত মানুষের টাকা মেরে খাইছে, তো জ্যাকব মিল্টন আমার সাথে এখন টকশোতে লাইভে আছে, আমি জ্যাকব মিল্টনের কোনো মার্কশট দেখতেছি না, কিন্তু যিনি ভিডিও বানালেন তার মার্কশট আমরা এখন দেখতে পাচ্ছি, এবং জানলাম যে 1 ফেব্রুয়ারি তিনি জেলখানায় ছিলেন এবং ওখান থেকে এই যে নিউ ইয়র্ক পুলিশ তার মার্কশটটি তুলেছে, এবং আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক কালবেলাতেও সংবাদ ছাপা হলো। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে একটা মিথ্যা ভুয়া ভিডিও বানিয়ে জ্যাকব মিল্টনের যে মানহানি করা হলো, জ্যাকব মিল্টনের বোনের যে মানহানি করা হলো, এবং যারা ওই ক্ষণিকের ওই ভিডিওটা দেখে মনে করেছিল যে এগুলো একেবারে সত্য, যা দেখানো হচ্ছে সব সত্য, এবং তাদেরকে যে একটা বিভ্রান্ত করা হলো, এই যে মানহানি করা হলো এই ক্ষতিপূরণটা কে দিবে? বা জ্যাকব মিল্টনের যে একটা ব্যক্তি ইমেজ বা তার যে একটা বোনের যে একটা ইমেজ, তাদের সামাজিক মান মর্যাদা এটা যতটুকু ক্ষতিগ্রস্ত হলো এটার ক্ষতিপূরণ কে দেবে? এভাবে এটা তো এমন না যেটা আজকে তিনি প্রথমবারের মতো এই ব্যক্তি এরকম একটি ভিডিও বানিয়েছে, এর আগেও তিনি এরকম ভিডিও বানিয়েছে, যার সাথে তার বিরোধ তার বিরুদ্ধেই সে ভিডিও বানায়। সে তাসলিম খলিলের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, সে শাহেদ আলমের বিরুদ্ধে বানিয়েছে ভিডিও, কয়েকদিন আগে মাসুদ কামালের বিরুদ্ধে বানালো, অর্থাৎ যার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব তার বিরুদ্ধে তাকে ভিডিও বানিয়ে নিজের একটা ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে হবে। কিন্তু এই যে এক একজনের পিছনে লাগা, আচ্ছা ঠিক আছে, আমি কথাটাকে শেষ করি। ওর জন্য আমার খারাপ কেন লাগে? জি, খারাপটা এই জন্য লাগে, তুমি লেখাপড়া জানো না, তুমি দূরদর্শী না, তুমি ইনফরমেটিভ না, তুমি আমেরিকায় এত বছর থাকার পরে এক লাইন বাংলা বা ইংরাজি সঠিকভাবে তুমি বলতে পারো না, মানে এতে 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 কষ্টের কিছু নাই, ফাইন। আমেরিকায় 40 বছর থাকার পরেও সে অনেক লোকজন এখানে ইংরেজি বলতে পারে না, এবং এতে কোনো সমস্যা নাই। এখন সমস্যা একটা জায়গায়, যে ওকে বেশ কিছু অসৎ লোকজন ব্যবহার করলো। ওর জন্য আমার খারাপটা কিন্তু এই জন্য লাগে, অসৎ কিছু লোকজন যারা
সবসময় ছেঁচড়ামি করে, রাজনীতির নামে বান্দ্রামি করে, রাজনীতির নামে ভণ্ডামি করে। ওরা কি করলো, এই ভণ্ড লোকগুলো যারা হাসিনার দালাল, ভারতের দালাল এবং উপরে উপরে বিএনপির ট্যাগ লাগায় যে আমরা বিএনপি করি, আসলে বিএনপি না, এরা সব আওয়ামী লীগের দালাল। এবং আপনি জাকিব ভাই যখন আগে এই লোকগুলোর নাম উল্লেখ করে এখানে কথা বলতেন, আমি আপনাকে অনেক বাধা দিতাম যে জাকিব ভাই কেন আপনি এদের বিরুদ্ধে কথা বলেন, এরা তো বিএনপির লোক। এখন আমি দেখতে পেলাম যে আই ওয়াজ রং, আপনি রাইট। এদের বিরুদ্ধে যে আপনি কথা বলেছেন, ইউ আর রাইট। আপনি ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি এই লোকগুলো সমালোচনা করতেন। আমি আপনাকে বলতাম যে জাকিব ভাই এরা তো বিএনপির লোক, আপনি কেন এদের সমালোচনা করছেন, এরা তো গণতন্ত্রের পক্ষে। কিন্তু এখন দেখলাম যে আমি আসলে ভুল ছিলাম, আপনিই রাইট। আমি যে কথাগুলো বললাম, এই লোকগুলো তাকে বলল এরা কোথায় পয়সা পেয়েছে, এরা বসুন্ধরা থেকে পয়সা পেয়েছে, এরা কোথায় পয়সা পেয়েছে, হাসিনা সরকারের কাছ থেকে পয়সা পেয়েছে, এরা কাদের কাছ থেকে পয়সা পেয়েছে, বাংলাদেশ এম্বাসি, ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কের কনসুলেট থেকে, তারা বাংলাদেশ কনসুলেট থেকে তারা পয়সা পেয়েছে। পয়সা পাওয়ার পরে তারা এই ইউটিউবারকে পয়সা দিয়েছে, পয়সা দিয়ে বলেছে তুমি জেকবের বিরুদ্ধে ভিডিও বানাও, এবং এই ভিডিওটা তারা পাবলিশ করেছে ইলেকশনের ঠিক 7 দিন আগে। অর্থাৎ জেকবের ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে হবে, জেকবের বোনের চরিত্র অ্যাসাসিনেট করতে হবে, ভাগ্নিকে অ্যাসাসিনেট করতে হবে, ভাগ্নির বাচ্চাকে অ্যাসাসিনেট করতে হবে, যাতে জেকবের কথার কোনো ভ্যালু না থাকে। নাগরিক টিভিতে জেকব মিল্টন এসে বাংলাদেশ সরকারকে যেভাবে নাস্তানাবুদ করছে, জেকব যেভাবে স্টেট ডিপার্টমেন্টে গিয়ে নাস্তানাবুদ করছে, তাকে থামাতে হবে। এই লোক যখন আমারই বাসায় থাকতো, আমারই অফিস রুমের একটা কর্নারের কম্পিউটারে বসে সেই কাজগুলো করতো, আমার নিজের চোখে দেখা। তো আমি বললাম আপনার মনে হয় না এগুলো অনৈতিক? ভাই বাংলাদেশে তো নীতির কিছু নাই, এই জন্য আমি অনৈতিক দিয়া অনীতিরে আমি আটকাইতেছি। আমি হাসতাম, কিছু বলতাম না। এখন আমি একটা কথা বলি, এখন বাংলাদেশে আমি আর আপনি সরেজমিনে গিয়ে অনেক কিছু বিচার করতে পারি না। এই ইলিয়াস হোসেন যখন বাংলাদেশের সরকার নিয়ে, রাজনীতি নিয়ে, সাংবাদিকদের নিয়ে যে কথায় কথায় বলে আমি অমুক জায়গায় ছিলাম, ইলিয়াস বলে না কথায় কথায় যে আমি অমুক জায়গায় ছিলাম, ওইটা করেছি ওইটা করেছি, এইটা বলে না? আচ্ছা, এখন সবাই ধরে নেয় যে সে যা বলে সে তো সব সত্য কথা বলে, রাইট? সে তো সব সত্য কথা বলে। তার মুরিদ যারা আছে তারা অন্ধের মতো তাকে বিশ্বাস করে, সে যা বলবে যে মিথ্যা হোক আর যাই হোক বানোয়াট হোক, তার মুরিদরা ওটা বিশ্বাস করবেই। আচ্ছা, কিন্তু আমাকে একটা কথা বলেন, তুমি ইউটিউবার, এই মানুষের প্ররোচনায় সরকারের টাকা খেয়ে, বসুন্ধরার টাকা খেয়ে তুমি আমার নামে, আমার বোনের নামে, আমার ভাগ্নির নামে একটা ভিডিও বানাইলা এবং এমন কতগুলো তথ্য দিলা, তুমি কত বোকা এবং কতটা ইম্যাচিউর যে তুমি নিউ ইয়র্কের ঘটনা সাজাইলা। তুমি জানতা যে তুমি যে ঘটনাগুলো সাজাইতেছো এগুলো মিথ্যা, তুমি নিজেও জানো এগুলো মিথ্যা, কিন্তু তুমি কি করলা? এগুলো দিলা, রিস্ক নিলা। তুমি কি জানতা না? একটা কথা বলি সাকিব, আমাকে একটা কথা বলেন, ধরেন আপনি একজন সাংবাদিক, আপনি নিউ ইয়র্কে বসে আপনি বলছেন যে জেকব মিল্টন জ্যাকসন হাইটস মসজিদে গিয়ে টাকা চুরি করে। আপনি কি জানতেন না সাংবাদিকরা এই জ্যাকসন হাইটস এর মসজিদে যাবে? আপনি কি জানতেন না? না, ওই যে ক্ষণিকের একটা তৃপ্তি থাকবে তো, যে ওই ভিডিওটা হওয়ার পরে মনে করেন ওই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মানুষ তো ওইটাকেই সত্য মনে করে, ওইটাকে নিয়ে তো তখন মনে করেন আপনার ক্যারেক্টার অ্যাসাসিন শুরু করে দেবে। ওইটাতে তো সে সফল হয়েছে। এই যে পুরো বিষয়গুলো যে একটা মানে ভুয়া ছিল, এটা তো প্রমাণ করতে তো আমাদের এই যে 3-4 সপ্তাহ লেগে গেল, এবং আদালতের মাধ্যমেই অনেক কিছু প্রমাণ হয়ে গেল, এবং সামনেও হতে যাচ্ছে আরো অনেক কিছু। তো এই এখন যে এই টাইমের মধ্যে তো সে তার যেটা অ্যাচিভ করার করে ফেলেছে। ক্ষণিকের যে একটা তৃপ্তি, যে আপনাকে একটা মান সম্মান হেয় করা, ওইটা তো সে সাকসেসফুলি করে ফেলেছে। একটা কথা সবসময় মনে রেখেন, আমি যদি ভুল সত্যের জয়টা হচ্ছে উদাহরণ দিই, অবশ্যম্ভাবী, এটা দেরিতে হলেও হয়, আচ্ছা, সেটাই। আমি যদি একটা ভুল উদাহরণ দেই, আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে মাফ করবেন। আমাকে 1 সেকেন্ড একটু সময় দিবেন, ওই মসজিদের ইমাম সাহেব আমাকে কল করেছে, আমি দেখি কি।
জি ভাই, আসসালামু আলাইকুম। ওকে, এখনই পাঠাইতেছি। এক সেকেন্ড, আমি পাঠানোর সাথে সাথে আপনি লগ অন করেন, এখনই পাঠাইতেছি। আচ্ছা, আমাকে যে কথাটা সাকিব আপনি বলেছেন, সাবজেক্টটা কেন কষ্টের, যে আমি মনে করি আপনার ফোনে এসেছে জ্যাকব মিল্টন। হ্যাঁ জি, আসেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আসেন। হ্যাঁ, সাকিব, আপনার দর্শক বৃন্দর কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। এই লোকগুলোকে আমি আমাদের সামনে আসতে বলেছি একটা মাত্র কারণে। আচ্ছা, অনেকেরই একজনকে আমি একটু যোগ করলাম, এই যে মোহাম্মদ ইসলাম, আপনি তাকে পরিচয় দিয়ে যদি ওনার একটু বক্তব্য ওকে, হাজী মোহাম্মদ ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন এবং আপনি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ থেকে বিএ পাশ করেছেন। গত 30 বছর ধরে আপনি নিউ ইয়র্কে আছেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস মসজিদে আপনি নামাজ পড়েন। জ্যাকসন হাইটস এর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত এবং গত 2 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের প্রশ্নে বিভিন্ন ইস্যুতে আপনি নিজে পত্রপত্রিকায় লেখালেখি করেন, বিভিন্ন জায়গায় গিয়ে আলাপ আলোচনা করেন। এখন কয়েকদিন আগে কোন এক ইউটিউবার আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে, আমি অনেক খারাপ কাজ করি বা যা কিছু করি, আমি এত খারাপ কাজ করি, এখন আমি মসজিদের টাকা মেরে খাই এবং আমি লিগ্যাল নেটওয়ার্কে করি এবং আমি এখানে লোকজন এসে আমার পিটাপিটি করে, আমি কোনো কাজ করি না, ভুয়া ল ফার্ম রান করি, এগুলো বলেছে। এখন আপনাকে এই সাকিব আমাকে বলেছে যে জ্যাকব ভাই, আমাদের ফর দ্য সেক অফ দিস টক শো আমি নিউ ইয়র্কে একজন ক্রেডেনশিয়াল মানুষের সাথে কথা বলতে চাই যে আপনাকে চিনে, কমিউনিটিকে চিনে। এই জন্যই আমরা চিন্তা করেছি আপনার মতো একজন স্বীকৃত মানুষ, যিনি শিক্ষিত, যিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, যিনি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন এবং গত 2 যুগের বেশি সময় ধরে নিউ ইয়র্কের বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্নভাবে বাংলাদেশি মানুষকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সচেতন করে আসছেন। এখন সাকিব আপনাকে 2-1টা প্রশ্ন করবে। আমার পক্ষে আল্লাহর ওয়াস্তে দর্শক আপনাদের সামনে আমি ইসলাম সাহেবকে রিকোয়েস্ট করব, এবং ইসলাম সাহেবকে কেউ কিন্তু 2 টাকা দিয়ে ক্রয় করতে পারে না। আওয়ামী লীগ চেষ্টা করেছে, বিএনপি চেষ্টা করেছে, সে কিন্তু কারো দিকে মাথা নত করে নাই, মাথাটা উঁচু করে এই কমিউনিটিতে বেঁচে আছে। ইসলাম সাহেব, সাকিব যে প্রশ্নগুলো করবে, যেটা সত্যি, যেটা আপনার মনে হয়, আপনি যদি সংক্ষিপ্ত এই কথাটার উত্তরগুলো দেন। সাকিব। জি জি জি, জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নাগরিক ট্রিবিউন অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। বলুন কি বলতে চান আপনি আমাকে? আমি জানতে চাই যেটা, যেহেতু আপনি নিউ ইয়র্কের স্থানীয় এবং ওই ভিডিওটি যিনি বানিয়েছেন তিনিও নিউ ইয়র্কেই থাকেন, এবং তিনি এমন ভাবে জ্যাকব মিল্টনকে পোর্ট্রে করেছেন যে জ্যাকব মিল্টনের মতো খারাপ মানুষ মনে হয় পৃথিবীতে আর নেই, এত বাজেভাবে তিনি ভিডিওটি বানিয়েছেন। তো আমি আপনার কাছে খালি জানতে চাই যে ওই ভিডিওটির আসলে ন্যূনতম কোনো সত্যতা আছে কিনা, আপনি যদি একটু বলেন। দেখুন সাকিব সাহেব, আমি জ্যাকব মিল্টনকে চিনি আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে ওনার কথাবার্তা শুনি, এবং বাংলাদেশ থেকেও আমাকে অনেকে টেলিফোন করে বলে যে এই যে ইউটিউব চ্যানেলে লোকটা কথা বলে, এই লোকটার কথা অত্যন্ত মূল্যবান এবং তথ্যবহুল, আপনি কি ওই লোকটার সাথে যোগ হইতে পারেন না? তখন কিন্তু আমার ভাই ইচ্ছা ছিল না কোনো এরকম টক শোতে যাওয়ার জন্য। আর আমি এমন কোনো ফেমাস লোক না। আমি আমার বিবেকের তাড়নায়, জাতির কল্যাণে, দেশের কল্যাণে আমি গত 20 বছর যাবৎ নিউ ইয়র্কের বিভিন্ন পত্র পত্রিকায়, এমনকি কোনো কোনো সপ্তাহে 4টা পত্রিকায় আমার একটা লেখা যেত। এইভাবেই আমি গত 20 বছর আমি চালিয়ে আসছি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার হাতে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক নেতার একটা
সার্টিফিকেট, বিয়ের সার্টিফিকেটটা ভুল বলে প্রমাণিত হলো আমার কাছে। কারণ আমিও ওই সালেই বিএ পাস করেছি, আমার বউও বিএ পাস করেছে। তখন আমার এবং আমার বউয়ের সার্টিফিকেটের সাথে দেখলাম যে ওই রাজনৈতিক নেতার সার্টিফিকেটের মধ্যে গরমিল। তো এটা নিয়ে আমি মিস্টার ইলিয়াসের সাথে আমি কথা বলেছি এবং ওনাকে আমি বলেছিলাম যে আপনি একটু তথ্য সংগ্রহ করে নেন, কিন্তু পরে আর উনি আমাকে আর কোনো যোগাযোগ করে নাই। তখন আমি খোঁজখবর নিয়ে জ্যাকব মিল্টনের সাথে যে আমি দেখা করি, আমি যখন ওনাকে সার্টিফিকেটটা দেখালাম পরে উনি এটাকে লুফে নিলেন। উনি বলে যে তাইলে আপনি আমার সাথে টক শোতে আসেন। এই থেকেই জ্যাকব মিল্টনের সাথে আমার পরিচয়। আজ থেকে মনে করেন হয়তো 6-7 মাস আগে। তো এরপরে তার সাথে আমি কয়েকটা টক শো করেছি, তার অফিসে যাতায়াতও করি, কিন্তু সে তার প্রফেশন নিয়ে থাকে, অনেক সময় যে কথা বলতে পারি না, লোকজন সেখানে থাকে। তো আমরা যাই দেশের কল্যাণে কথাবার্তা বলার জন্য, আর এটা তো ওনার অফিস রুজি রোজগারের, তো তার রুজি রোজগার নষ্ট করে তো আর আমরা এই কথা বলতে পারি না। তাই অনেক সময় বসে থেকে চা কফি খেয়ে চলে আসে। আর সেখানে যে তার বোন আছে নীরা রাব্বানি, সেও অত্যন্ত মানে কি বলে স্নেহভাজন, যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে। তো ওখানে কতক্ষণ বসে থেকে কফি খেয়ে চলে আসে। এখন এই ইলিয়াস হোসেনের যে ভিডিওটা প্রকাশ করেছে ভাই, এটা দেখার পরে আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব হলো। কিন্তু ইলিয়াস হোসেন যে কাজটা করেছে, আমি ইলিয়াস হোসেনকে বলবো যে ভাই আপনি এটা সঠিক কাজ করেন নাই। আপনি যে কাজগুলি করছেন এটার প্রমাণ কিন্তু এখন জনগণ পেয়ে যাচ্ছে। যেমন গতকাল আমি একটা পত্রিকায় দেখলাম ইলিয়াস হোসেনের ব্যাপারে মামলা করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে কিনা উনি হাজিরা দিয়েছে এখানে। এটা আমি মানে প্রমাণ করতে যাব না। তার বিরুদ্ধে নোটিশ হয়েছে, সে হাজিরা দিয়েছে, এখন তাকে কোর্ট কাছারি করতে হবে। আর গতকাল আমি এই ইলিয়াস হোসেনের ব্যাপারে আমি আরেকটা টকশো দেখলাম, ওটা দেখে আমি অত্যন্ত লজ্জায়, আমি মানে কি বলবো যে এরা দেশের জনগণের জন্য, দেশের কল্যাণে কাজ করে, জনগণ তাদেরকে কি জানে আর তারা এগুলি কি শুরু করেছে। আমি গতকাল ইলিয়াস হোসেনের একটা ভিডিও, ভিডিও তো নয়, সরাসরি টকশোটাতে বোধ আমি দেখলাম, আমি চ্যানেলটার নাম আর বলবো না, আমার কাছে অত্যন্ত লজ্জা লেগেছে। আর জ্যাকব মিল্টন সম্পর্কে যে কথাগুলি বলেছে, আমি কিছু কথার তথ্য অনুসন্ধান করার জন্য আমিও চেষ্টা করেছি। তার কারণ আমি এই লোকটার অফিসে যাই, তার যদি কোনো কেলেঙ্কারি থাকে সেটা কিন্তু আমাকেও পেয়ে বসে কিনা, তার জন্য আমিও আমার পথ চলতে আমি ওইভাবেই চলি। যেমন ধরুন তার ইলিয়াস হোসেনের ভিডিওতে একটা ছিল, সে বরিশালের একদম সামান্য একটা পরিবার থেকে আসছে, সে বরিশালে কি রিক্সাওয়ালার কাছ থেকে চাঁদা আদায় করতো, দিচ্ছেন দেয়। কিন্তু আমি তার তথ্য অনুসন্ধান করে দেখেছি জ্যাকব মিল্টন বরিশালের একটা অত্যন্ত ধনী পরিবারের ছেলে। তার বাপ দাদাদের তালুকদারি ছিল, অঢেল সম্পত্তির মালিকেরা। তো এখানে ইলিয়াস হোসেন যে কথাটা বলেছে এটা আমার কাছেই মানে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তখন আমার ইলিয়াস সম্পর্কে আমার একটু, আসলেও আমি লোকটাকে যা জানতাম, আমার মানে এই শ্রদ্ধাটা, ভক্তিটা অনেকটা কমে গেছে। তারপরে উনি মসজিদ থেকে টাকা নেয়, চাঁদা আদায় করে, মসজিদে লুটপাট করে। তো এটা তো অসম্ভব ব্যাপার। আমি তখন মসজিদের ইমাম সাহেব, সেক্রেটারি সাহেব, আমি ওনাদের সাথে কথা বললাম। ওনারা বললেন যে ভাই জ্যাকব সাহেব কিভাবে টাকা নেবে, আমাদের থেকে টাকা নেওয়ার কোনো রাস্তা নাই। আগের কমিটির সাথে আমাদের একটা দ্বন্দ্ব ছিল, তার জন্য আমরা একটা মামলা করতে গেছি, আমরা জ্যাকব সাহেবের পরামর্শ নিতে গেছি। জ্যাকব সাহেব বলতে গেলে একেবারে পয়সা ছাড়াই আমাদের এই মামলাটা উনি করে দিয়েছে। আর উনি সময় অসময়ে সুযোগ পেলেই উনি আমাদেরকে কিছু দানই করেন মসজিদ থেকে, উনি এখান থেকে নেওয়ার কিছু নাই। তো এই হলো কথা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইসলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং বিষয়গুলো পরিষ্কার করার জন্য। তো এদিকে আমি আরেকটা বিষয় বলতে চাই যে ইব্রাহিম মাহমুদ নামে একজন লিখেছেন যে ইলিয়াস ভাইকে লাইভে আনেন, সব ক্লিয়ার চাই আমরা, কারণ এখানে আসল ভিকটিম অ্যাটেন্ডেড নাই। আমি স্পষ্ট করে দর্শক আপনাকে বলতে চাই, ইলিয়াস হোসেন যদি জ্যাকব মিল্টনের মুখোমুখি হতে চান, আমাদের প্ল্যাটফর্ম সব সময় ওপেন। উনি, এবং এটা জ্যাকব মিল্টন বারেবার কিন্তু এই কথা বলেছেন যে তিনি এই ইলিয়াস হোসেন বা যারা ইলিয়াস হোসেনের ভিডিওতে জ্যাকব মিল্টনের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগগুলো এনেছেন, তাদের সাথে তিনি নাগরিক টিভির প্ল্যাটফর্মে বা যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো জায়গায়, যে কোনো সময় ডিবেট করার জন্য তিনি প্রস্তুত আছেন। অতএব তারা যদি চায় জ্যাকব মিল্টনকে কনফ্রন্ট করতে, সেটা আমাদের প্ল্যাটফর্মে হোক বা তাদের নিজেদের প্ল্যাটফর্মে হোক, দ্য ডোর ইজ ওপেন। জ্যাকব মিল্টন তাদের সাথে ডিবেট করতে বা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে জ্যাকব মিল্টনের কোনো আপত্তি নেই। তো আশা করি আপনার সাকিব, আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন
নিউ ইয়র্কের একজন কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান, নিউ ইয়র্কের প্রবাসী আমেরিকান নাগরিক। উনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন সদস্য। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কৃতিত্বের সাথে যুগের বেশি সময় ধরে উনি ওখানে কাজ করেন, এবং উনি জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, অর্থাৎ যে মসজিদ থেকে আমি প্রত্যেক সপ্তাহে গিয়ে ডোনেশন চুরি করি, ওই মসজিদটারই সেক্রেটারি। ওনার নাম হাকিম সাহেব, মোহাম্মদ আব্দুল হাকিম। উনি জ্যাকসন হাইটস যে মসজিদ থেকে বলা হয়েছে, ইলিয়াস হোসেন বলেছে আমি টাকা চুরি করি প্রত্যেক শুক্রবারে, ওই মসজিদটারই সেক্রেটারি উনি, এবং উনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন সদস্য। ওনাকে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। ওনার নাম হাকিম সাহেব। তো জনাব হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ইলিয়াস হোসেনের ভিডিওতে জ্যাকব মিল্টনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে তিনি মসজিদের টাকা মেরে খান, এটা আসলে কতটুকু সত্য, যদি আপনি একটু ক্লিয়ার করেন। অন্য আর কিছুই আমি বলতে চাই না, এটা সম্পূর্ণই অসত্য, সম্পূর্ণই বানোয়াট, সম্পূর্ণই মিথ্যা। এ ব্যাপারে আমি ওনাদের দুইজনকেই শ্রদ্ধা করি, যেহেতু দুইজনই ভালো মানুষ, আমি বলতে চাই। কিন্তু এই ব্যাপারটা উনি নিঘাত একটা মসজিদের বিরুদ্ধে, এটা তো শুধু জ্যাকব মিল্টনের বিরুদ্ধে না, এটা মসজিদের বিরুদ্ধে একটা মিথ্যাচার করছে। আপনি জানেন, যখন কোনো মসজিদের কথা শোনা যায় যে ওই মসজিদে চোরাচুরি হয়, ওই মসজিদে টাকা নিয়ে যায়, তখন মানুষ ডোনেশন বন্ধ করে দেয়। আমি এই কথার পরে ডোনেশন চাইতে গেলে মানুষের কাছে লজ্জিত হইতে হয়। সত্য কথা বলতে কি, উনি মসজিদটাকে বিকল করার জন্য এ ধরনের কথাবার্তা বলতেছে, এবং যারাই বলে এই মসজিদকে বিকল করার জন্য কথা বলতেছে, আমি আব্দুল হাকিম ইনশাআল্লাহ এই নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, নিউ জার্সি, লং আইল্যান্ড, বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে প্রায় 41টা মসজিদ থেকে টাকা কালেকশন করছি। আমরা 3.4 মিলিয়নে 2টা বাড়ি কিনছি। সেখানে আমরা প্রায় 1.5 আমরা পরিশোধ 1.2 আমরা পরিশোধ করছি। এখনো প্রায় 22 লক্ষ টাকা ব্যাংকের কাছে ঋণ আছে, যাকে এটা আমি বলতে চাই না। আমি এ ব্যাপারেও আপনাদের কাছে, আপনাদের টিভির কাছে, টোটাল নিউ ইয়র্ক বাসীর কাছে এবং যারা এই টিভি ওয়াচ করতেছেন তাদের কাছে সাহায্য প্রার্থনা করতেছি। এখানে একটা হাদিস বলতেছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে দান করবে বা মসজিদ ঘরকে সহায়তা করবে বা একটা মসজিদ উঠাইবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনুরূপ একটি প্যালেস তৈরি করবেন। আমরা এই দোয়া সবার জন্য করি। তবে জ্যাকব মিল্টনের কথা যেটা বলছেন, এটা নিতান্তই বানোয়াট এবং মিথ্যা কথা। জ্যাকব মিল্টন আমাকে কিছুদিন আগে এক সাংবাদিক প্রশ্ন করছিল, আমি তাকে চিনি না, আমি তাকে একই কথা বলছিলাম, আজকেরও একই কথা বলতেছি। আপনারা এই টিভি বা এই নিউ ইয়র্কে যত টিভি আছে, যত গুণীজন আছে, যত অ্যাকাউন্টেন্ট আছে, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম ইন মাই মসজিদ অ্যান্ড ইউ হ্যাভ টু সি অল দ্য ডকুমেন্টস। যদি জ্যাকব মিল্টনের বা কোনো মানুষের বিরুদ্ধে যদি দেখাইতে পারেন যে হ্যাঁ ঠিক আছে এই টাকা নিয়েছে, তাহলে আমি তার দ্বিগুণ পরিমাণ টাকা ইনশাল্লাহ দিব, কোনো চ্যালেঞ্জে। এবং আমি মোহাম্মদ আব্দুল হাকিম, আমার নামেও যদি কোনো টাকার চ্যালেঞ্জ, যদি কোনো লোক আসা মেম্বারের উপরে আন্তাজে মিথ্যা কথা বললে হবে না, রিসিট সহ মসজিদের মেম্বারের উপরে দাঁড়াইয়া বলবে যে হ্যাঁ এই এত টাকা জ্যাকব নেছে, এত টাকা অমুক নেছে, এত টাকা অমুক নেছে, তাইলে আমরা এই টাকা দিয়ে দিতে বাধ্য থাকব। তবে আমার জানা মতে জ্যাকব যতদিন আমাদের মসজিদে আসছে ততদিন সে ডোনেশন করছে। এবং আমাকে অনেকে ভয় করে, সত্য কথা বলতে কি, আমাকে দেখা অনেক হুজুররাও বলে আমাদের মিলাদ কমে গেছে বা এই আপনি টাকা চান এর জন্য। জ্যাকব মিল্টন ভাইও যখন আসে তখন তার কাছ থেকে কিছু খসাইয়া রাখাই আমার দায়িত্ব। আপনি কে বলছেন জানি না, আপনিও যদি আসেন তাহলে আমার মসজিদে আর আমি যদি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকি, ইনশাল্লাহ আপনারও টাকা দিয়ে যাইতে হবে। এইটাই, এখানে টাকা দিয়ে যাইতে হয়, এখান থেকে কেউ টাকা নিতে পারে না ভাই। সে যত চতুরী হোক, যত সাহসী হোক, যত বদমাইশি হোক, এখানে টাকা দিয়ে যাইতে। আপনি মনে করেন 1.2 মিলিয়ন, সেখানে 14 লক্ষ বা 15 লক্ষ টাকা আমাদের মসজিদ থেকে ইনভেস্ট করা হয়েছে। এই টাকাটা তো মানুষই দিয়েছে, এবং আমি সেক্রেটারির হাতে টাকা উঠানো হয়েছে। আমি 41টা মসজিদে অ্যাপয়েন্টমেন্ট লইছি, আমার নিজের চেষ্টা, আমার ইমাম সাহেব হয় নাই। আর ওই যত গুণীজন দেখেন, এদের 2 পয়সা চাইয়া মানুষের কাছ থেকে আনার মতো ক্ষমতা নাই। ওকে হাকিম সাহেব, আপনাকে আমি একটা প্রশ্ন করব। এই ইলিয়াস হোসেন আপনার মসজিদে কতদিন নামাজ পড়তে গেছে এবং কত টাকা ডোনেশন করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাকে কোনো ডোনেশন করতে দেখি নাই, এতটুকুই বলবো। উনি যদি ডোনেশন করতে চায় ওয়েলকাম। আমি ওনার আমি শত্রু না, ওনাকে আমি দোয়া করবো, উনি ডোনেশন করে যান।
ওকে, আরেকটা কথা, জনাব হাকিম এবং জনাব ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে বেশ কিছু বিষয় আপনারা ক্ল্যারিফাই করলেন, তাই অসংখ্য ধন্যবাদ। আরো একটা উপকার করছে জ্যাকবে, সেটা আমি বলতে চাই না। এই মসজিদ দুইটা কিছু সংখ্যক লোকে একজনের নামে বাধ্য করছে তাকে নেওয়ার জন্য, কিন্তু কেস গাবারি যেহেতু হয়েছে আমি বলতেছেন সেটা জ্যাকবের মাধ্যমে ওই 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 জিনিসটা মসজিদের নামে লেখাই আনা হয়েছে। এটা জ্যাকব সহায়তা করছে, এই জন্য জ্যাকবের আমি ধন্যবাদ। থ্যাংক ইউ। যে ওই বাড়ি দুইটা এটা আমি বলতে চাইছিলাম না, আমাকে থামার সময় আমার, কিন্তু আপনি যদি কোর্টের পেপারগুলি দেখতে চান তাহলে আসতে পারেন, আপনি দেখবেন যে এই বাড়ি দুইটা মসজিদের নামে ওই যে ভদ্রলোক ছিল সে লেখা দেশে কিনা, এটাও আপনি আইসে প্রমাণ করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ থ্যাংক ইসলাম। ইউ ভাই, সত্য কথা প্রদান করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্য পবিত্র, আমি প্রত্যেক হাকিম ধর্মে সত্য সাহেবকে বিশ্বাস একটা করে। কথা বলতে চাই। মিথ্যাচারণ করেন না ভাই। যে যে জায়গায় যে সাংবাদিক আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়েছে, এই ব্রেনটা সৎ পথে ইউজ করেন। হাকিম সাহেব আপনাকে যে টেলিফোন করেছিল তথ্য জানার জন্য, সেই ব্যক্তিটা আমি ছিলাম। আপনি বলছিলেন আপনি কোনো সাংবাদিক নয়, বলছেন আমি কোনো সাংবাদিক নই, আমার নাম হাজী ইসলাম। তবে যখন আমি এটা দেখলাম এই ভিডিওটা, তখন আমার কাছে আমার বিবেকে খুব একটা বাঁধলো যে তাইলে আমি একটু দেখি সত্যতা যাচাই করি। কারণ যেই জ্যাকব মিল্টনের অফিসে আমি যাওয়া আসা করি, সেই জ্যাকব মিল্টন মসজিদের টাকা চুরি করে, তাহলে এটা আমাকে জানতে হবে। আমি চেয়েছিলাম আপনার কাছ থেকে তথ্যটা জানতে, আমি যা জানার আমি জেনেছি। থ্যাংক ইউ। সে সবসময় ডোনেশন করে, যতবার আসে যতবার মসজিদে আসে তার কাছ থেকে কিছু খসাই রাখা হয়, সোজা কথা। বাংলায় বলছি যে প্রত্যেকবারই, এবং রিসিট আছে। ওনার বাবা যে শুনছি সারসিনা মাদ্রাসায় পড়াশোনা, সেক্রেটারি পর্যায়ের অফিসার ছিল, ওনার বাবাকেও এই মসজিদের লাইফ মেম্বার করা হয়েছে ওনার টাকা দিয়া। ওনার বাবা তো আর দিয়ে যায় না, সে তো হয়তো মারা গেছে বা অসুস্থ অবস্থা আছে। ইন্দ্রনীল্লা যদি মারা যায় তার জন্য দোয়া করি। আমার প্রত্যেক লাইফ মেম্বার কি, আমার মসজিদে যদি কেউ একটি টাকাও দিয়ে থাকে আমাদের এই জ্যাকসনের মসজিদে, তার জন্য আমি দোয়া করি। সেই হিসাবে জ্যাকব মিল্টন লাইফ মেম্বার, জ্যাকব মিল্টনের বাবাও লাইফ মেম্বার, তাদের জন্য আমি দোয়া করি। ধন্যবাদ আপনাদের দুজনকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দুজনকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর ওই যে লাইফ মেম্বার প্রমাণের জন্য যদি আসেন, খাতাপত্র দেখা তারপরে ছবি উঠাইয়া নিয়ে যাইয়েন, তারপরে প্রমাণ করি আবার বললেন। দ্যাটস ইট। জি, ধন্যবাদ। তো এখন একজন দর্শকের একটা কমেন্ট আমি দেখাতে চাই। আতিকুল ইসলাম, তিনি বলেছেন যে উনি তো মানে ইলিয়াস হোসেন তো এটাই বলেছিল যে আপনার বিরুদ্ধে কোনো কথা বললে আপনি মামলা করেন, তাই সবাই পালায় যাবে। তো প্রিয় দর্শক, অবশ্যই মামলা উনি করবে, কেন করবে না? কারণ যুক্তরাষ্ট্র হচ্ছে আইনের দেশ। জ্যাকব মিল্টন যদি এত খারাপ ব্যক্তি হয়ে থাকে, ওই ভিডিওতে দেখানো হয়েছে যেগুলো, তাহলে আমি তো তাদেরকে বলতে চাই যে আপনারা জ্যাকব বিরুদ্ধে মামলা করেন, জ্যাকব মিল্টনকে আইনের হাতে সোপর্দ করেন। কারণ আমেরিকাতে তো আর ওই হাসিনার মতো আদালত নাই, বিচার ব্যবস্থা এরকম মানে বিচারহীন সংস্কৃতি নাই। তো জ্যাকব মিল্টন যদি এত খারাপ হয়ে থাকে যে ভিডিওতে যা দেখানো হয়েছে, তো আপনারা আইনের আশ্রয় নেন না আমেরিকাতে, এবং জ্যাকব মিল্টনকে আপনারা জেলে ভরেন, বিচার করেন, তা তো পারছেন না। তো এখন জ্যাকব মিল্টন তার মানহানি ঘটানো হলো একটা ভিডিওর মাধ্যমে, তো তিনি কি আইনের আশ্রয় নেবেন না? অবশ্যই নেবেন, এবং তিনি নিচ্ছেন, এবং এই আইনগুলো চলমান আছে। এবং এই ইলিয়াস হোসেন যে শুধুমাত্র জেল খেটে বের হলেন গতকালকে 1 তারিখে, এটাই কিন্তু শেষ নয়, এই আইন কিন্তু চলমান থাকবে। তো আমরা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে জ্যাকব মিল্টন, আপনার কাছে জাস্ট এটাই আমি জানতে চাই যে এই ভদ্রলোক দুজনের কথা এটা প্রমাণ হয়ে গেল যে ওই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনার বিরুদ্ধে। দর্শক, জ্যাকব মিল্টনের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন জ্যাকব মিল্টন কিরকম মানুষ আমরা কিন্তু সকলেই জানি, আর ইলিয়াস কেমন মানুষ সেটাও কিন্তু আমরা জানি। আমরা জানতাম যে তারা সবাই মিলে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কাজ করেছে, হাসিনাকে হটিয়েছে দেশ থেকে। হাসিনাকে হটানোর পর আসলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে যায়, এটা আসলে হয়তো আমরা কেউ চাই না। কিন্তু তারপরও সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো একেবারে যুক্তিহীন বা একেবারে ভিত্তিহীন সেগুলো কিন্তু বোঝা যায় না। কারণ তার কথার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেগুলো গ্রহণ করেছে, মানুষ তার বিরুদ্ধে যারা কথা বলেছে বরং তাদেরকে মানুষ অ্যাভয়েড করেছে। তার মানে স্পষ্ট তার ভিডিওতে বা তার কথার মধ্যে সততা রয়েছে, এবং কিছু প্রমাণও কিন্তু আমরা পেয়েছি। যে দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনারা আসলে ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।